স্যালুট বাংলাদেশ বিজেপিকে আমি স্যালুট জানালাম। আসলে এমন খবরগুলাই তো আমরা চাই। এত হিরোইজম প্যাট্রিয়টিজম একটা কাজ করছে যে কোন ভাষায় যে ধন্যবাদ দিবার। শেখ হাসিনার শয়তানি, ভারতের আধিপত্যবাদ, তারা যে আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রের সব দাঁত ভাঙা জবাব শুধু আমার দেশ পত্রিকার প্রথম পেজ। সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছে সি জিনপিং সরকার। তাই তো বলি দাদা বাবুরা কেন তো পাগলামি করে, তাদের মাথা তার কেন ছেঁড়া? সবারই মাথা তার ছেঁড়া। পায়ের রক্ত যদি মাথায় উঠে যায় আর কোনো ঠান্ডা মানুষ যদি খেপা যায় তাহলে আপনি দেখবেন পরিস্থিতি ভিন্ন রকম হয়। প্রিয় দর্শক, এবার ভারতের মণিপুর রাজ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে, ঘরে ঘরে খুন হয়েছে অসংখ্য মানুষ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওর কিছু অংশ থেকে বুঝতে পারছেন ভিডিওটা কোন বিষয় নিয়ে এবং কতটা গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশের জনগণ ও সরকারের কাঙ্ক্ষিত বিজয় আসছে, যেটা গত 54 বছর সম্ভব হয়নি, সেটা সম্ভব হওয়ার ইঙ্গিত অলরেডি মিলছে। কিছু সুখবর আমরা পাচ্ছি। দর্শক, ভারতকে এবার উচিত জবাব দিয়েছে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি। দর্শক, এইবার যেই অ্যাকশনটি দেখিয়েছে সেটি এর আগে কখনোই দেখাতে পারেনি বিজিবি। হঠাৎ করে বিজিবি এত সাহস কোথায় পেল এবং ভারতকে যেই কঠোর শিক্ষাটি দিয়েছে সেটি কিন্তু আপনারা একটু পরেই জানতে পারবেন। এমনকি দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছেন আমার দেশ পত্রিকার উদ্বোধন হয়ে গিয়েছে, অর্থাৎ আমার দেশ পত্রিকাটি চালু হয়ে গিয়েছে। দর্শক, এটা শুধু চালুই হয়নি, চালুর পরে প্রথম যেই খবরটি করেছে সেটাতেই কিন্তু চমক দেখিয়ে দিয়েছে। দর্শক, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ডক্টর মাহমুদুর রহমান যে কতটা সোচ্চার সেটি কিন্তু আজকের খবরটি দেখলেই বুঝতে পারবেন। এবং আপনারা হয়তো জানেন, এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ডক্টর মাহমুদুর রহমানকে ছাত্রলীগ মেরে রক্তাক্ত করে দিয়েছিল। পরবর্তীতে তিনি বিদেশে যেতে বাধ্য হন। দর্শক, সেই ব্যক্তির পত্রিকা এই আমার দেশ পত্রিকা। দর্শক, প্রথমে তিনি ঠিক কী খবরটি ছাপিয়েছেন সেটির বিস্তারিত আলোচনা আজকের ভিডিওটি দেখলেই জানতে বা বুঝতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কলকাতার একটি মিডিয়া দাবি করেছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক যেমন মাখো মাখো হয়েছে, ঠিক তেমনই চীনও এবার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, যেটাকে তারা বদমাশ চীন বলে উল্লেখ করছে। কেননা চীনের সাথে ভারতের আগে ভালো সম্পর্ক থাকলেও এখন ভারতের সাথে তাদের দ্বিমুখী সম্পর্ক রয়েছে এবং এই দ্বিমুখী সম্পর্ক যখন ভারতের সাথে রয়েছে তখনই তারা বাংলাদেশের সাথে হাত মেলাচ্ছে এবং বাংলাদেশকে সব ধরনের যুদ্ধাস্ত্র দিয়ে যাচ্ছে, এমনকি শক্তিশালী করে তুলছে। দর্শক, এতে করে বাংলাদেশ, পাকিস্তান এবং চীনেরই লাভ। তো প্রিয় দর্শক, সেই কলকাতার মিডিয়াটি ঠিক কী দাবি করেছে সেটিও কিন্তু দেখাবো এবং অবশেষে আপনারা এর বিরুদ্ধেও কিছু জবাব পাবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। স্যালুট বাংলাদেশ বিজেপিকে আমি স্যালুট জানালাম। আসলে এমন খবরগুলাই তো আমরা চাই। এত হিরোইজম প্যাট্রিয়টিজম একটা কাজ করছে যে কোন ভাষায় যে ধন্যবাদ দিবার প্রথমবারের মতন আমার মনে হয় না এর আগেও ঘটছে, কিন্তু দা ওয়ে একটা সিনেমাটিক স্টাইলে একটা হিরোদের টিম যেই কাজটা করে এরকম কাজ আর বিজেপি সমন্বিতভাবে করছে কিনা আমি জানি না। চাঞ্চল্যকর একটা হিরোইজম অভিযান ছিল আমাদের বিজেপি জওয়ানদের। দর্শক, ঘটনার স্পট হচ্ছে ঝিনাইদহতে আমরা দেখছি যে ভারতের একটা টিমকে ধাওয়া করে সিনেমাটিক স্টাইলে গুলি করে সেখান থেকে আমাদের নায়িকা বা আমাদের বোনকে উদ্ধার করেছে আমাদের বিজেপির জওয়ানরা। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় দুর্বৃত্তদের উপর ফাঁকা গুলি ছেড়ে দু একজন গায়েও নাকি লাগছে পাচারের শিকার আমাদের এক তরুণীকে বা কিশোরীকে উদ্ধার করেছে বিজেপি। এই সময় আটক করা হয়েছে 3 বাংলাদেশি মানব পাচারকারী দালালকে। তো দালাল সিয়াদায়া আমরা মনে করি বৈষম্য বিরোধী বাংলাদেশে সংস্কারের মধ্যে একটা প্রধান সংস্কার এটা, যারা আমাদের মা এবং বোনদেরকে ফুসলিয়ে প্রেমের প্রলোভন দেখিয়ে মিথ্যে কথা বলে, অভিনয় করে, চাকরির লোভ দেখিয়ে ভারতে পাচার করে, এই নরকিটদের বাংলার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাদেরকে সীমান্তের মধ্যে কাঁটাতারে লটকায়া বাংলাদেশের সকল টেলিভিশন সেন্টারকে দাওয়াত দিয়া লাইভ স্ট্রিমিংয়ে ধাঁচাধাস কয়েকটা কি হবে ঠুস 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 সারা বাংলাদেশ দেখবে, যারা ভবিষ্যতে কোনো মায়ের মেয়ের দিকে এরকম নজর দিবে মারি এই ঘটনাটা মাথায় যেন থাকে। কিন্তু হবে কি, আমরা যারা বাংলাদেশকে এই মুহূর্তে লিড করছেন বিভিন্ন সেক্টরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই দাবিটা তোলেন, এটা জরুরি। আচ্ছা, যাই হোক, তো সন্ধ্যা 7:30টার দিকে আপনার উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আর বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন আমাদের বিজেপি। আটককৃত কারা আপনাদের এলাকার মানুষ, তাদের বিচার এলাকার জনগণ করবেন। আর প্রথম দিনের প্রকাশনাটাই আমার কাছে মনে হচ্ছে সারা বাংলাদেশকে ছাপিয়ে যাবে, বাংলাদেশের মানুষের হৃদয়ের মনোপটে লিখে গিয়েছে। শেখ হাসিনার শয়তানি, ভারতের আধিপত্যবাদ, তারা যে আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রের সব দাঁত ভাঙা জবাব শুধু আমার দেশ পত্রিকার প্রথম পেজ দেখলেই আপনি বুঝতে পারবেন। আমার দেশ বলে দিবে বাংলাদেশ যাবে কোন পথে, আমার দেশ বলে দিবে বাংলাদেশ স্বাধীনতা রক্ষায় আপনার আমাদের কি ভূমিকা পালন করা উচিত। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমার এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে,
দেশটাকে যারা বিক্রি করতে চাচ্ছে, রাজনৈতিকভাবে এই দেশটাকে যারা পদানত করতে চাচ্ছে, কারো রাজ্যে পরিণত করতে যাচ্ছে কিংবা কারো বগলের তলে নিয়ে হাঁটতে চাচ্ছে, সেইটা এই দেশে হতে দেওয়া হবে না। এই বাংলাদেশে এই পত্রিকার মাধ্যমে সমগ্র বাংলাদেশের বাস্তব চিত্রটি আমরা ফুটিয়ে তুলবো। প্রিয় বন্ধুরা আমার, একদিনই দিল্লিতে আঘাত লাগিয়ে দিয়েছেন মাহমুদুর রহমান। শুধু আজকের রবিবারের পত্রিকা, আজকের রবিবারের এই পত্রিকার যদি প্রথম মলাটটা দেখেন, প্রথম পেজটা আপনি দেখেন, তাহলে আপনার কাছে মনে হবে যে আগুন ধরিয়ে দিয়েছে মাহমুদুর রহমান। এই যে মাহমুদুর রহমানের প্রথম পেজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাহমুদুর রহমান কোথায় আগুনটা ধরিয়ে দিলেন। মাহমুদুর রহমান আগুন ধরিয়ে দিয়েছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। দেখেন, এই হচ্ছে আজকের আপনার আমার দেশ পত্রিকা। আজকের শিরোনাম হচ্ছে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা। তারপরে হচ্ছে সঙ্গে 14 সুটকেস নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তারপরে হচ্ছে তারেক সিদ্দিকী পালিয়েছেন একই বিমানে। এরপরে হচ্ছে ইতিহাসে তোমরা অমলিন। এই হচ্ছে আজকের আমার দেশের আজকের পত্রিকার শিরোনাম। বর্তমানে ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে, মানে যাকে বলে গলায় গলায় বন্ধু। এবার বাংলাদেশের সঙ্গে হাত মেলাচ্ছে বদমাশ চীন। সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছে সি জিনপিং সরকার। এবার মেড ইন চায়না ফাইটার জেট হাতে পেতে চলেছে বাংলাদেশ, আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে ভারত। হঠাৎ করে কেন এই ফাইটার জেট দিল বাংলাদেশকে? তাহলে কি পিছনে পিছনে ভারতের উপর হামলার ছক কষছে চীন, পাকিস্তান, বাংলাদেশ? যদি তাই হয় তাহলে কিন্তু ঘোর বিপদের মুখে পড়তে চলেছে দিল্লি। বাংলাদেশ তাদের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করতে চীন থেকে যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা সেরে ফেলেছে। চীন বাংলাদেশের সঙ্গে অস্ত্র চুক্তি করছে। সম্প্রতি চীনের JF-17 থান্ডার যুদ্ধ বিমান পাবে বাংলাদেশ। তবে শুধু বাংলাদেশকেই নয়, পাকিস্তানের কাছেও এই ফাইটার জেট আছে। চীন উভয় দেশকে উন্নত যুদ্ধ বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাহায্য করছে। এ ধরনের প্রতিরক্ষা চুক্তির কারণে ভারতের চারপাশে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি গুরুতর হয়ে উঠেছে। এবার আপনাদেরকে একটু বলি যে JF-17 এর বৈশিষ্ট্যটা ঠিক কি। JF-17 থান্ডার হলো একটি একক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান। পাকিস্তানের যুদ্ধ বিমান বাহিনীর ক্ষেত্রে JF-17 থান্ডার মেরুদণ্ড। এটি ভারতের তেজসের মতো লাইট ওয়েট মাল্টিরোল ফাইটার জেট। এটা একটি মাল্টিরোল ফাইটার। এবার নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে যে মাল্টিরোল ফাইটার এই জেটের বৈশিষ্ট্য কি? অনেক দূর থেকে হামলা করা যায়, প্রতিপক্ষের যুদ্ধ বিমানকে পিছু করা, প্রতিকূল আকাশ সীমায় ঢুকে বিপক্ষের ঘাঁটি মাটির খুব কাছাকাছি নেমে হামলা করা, এইসব করতে পারে JF-17 বিমান। স্বাভাবিকভাবেই ক্ষিপ্রতা কম, তাই মাঝ আকাশে তেজস সব দিক থেকে টেক্কা দেয় JF-17 থান্ডারকে। পাকিস্তানে এই বিমানের 55% তৈরি হয়, চীন তৈরি করে থাকে বাকি অংশ। তবে তাকে সত্যি সেই উচ্চতায় পৌঁছতে পেরেছে? এই বিষয় কিন্তু এখনো প্রশ্ন রয়ে গেছে। পাকিস্তান এবং বাংলাদেশ তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করতে চীন থেকে যুদ্ধ বিমান কিনছে। চীন ক্রমাগত বাংলাদেশের সঙ্গে অস্ত্র চুক্তি করছে, সামরিক বাহিনী সম্প্রতি বাড়াচ্ছে। চীন উভয় দেশকে উন্নত যুদ্ধ বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে। এ ধরনের প্রতিরক্ষা চুক্তির কারণে ভারতের চারপাশে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। প্রিয় দর্শক, এবার ভারতের মণিপুর রাজ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে। খুন হয়েছে অসংখ্য মানুষ। এবার যোদ্ধারা ঘরে ফিরবে না মুক্তি না করে। এবার মণিপুরকে মুক্তি করে আলাদা রাষ্ট্র গঠনের শপথ নিচ্ছে মণিপুরের ফ্রিডম ফাইটাররা, যারা এর আগে কিছুদিন মায়ানমারে যুদ্ধ করে সেখানে ট্রেনিং নিয়ে সেখান থেকে অস্ত্র নিয়ে এসে নিজের দেশকে, নিজের রাজ্যকে স্বাধীন করার কাজে নেমে পড়েছে। সেই নরেন্দ্র মোদী আজকে নিজের চিপায় নিচে পড়েছেন মণিপুরে, কারণ তার কাজটা ছিল তার পার্শ্ববর্তী প্রত্যেকটা দেশের সাথে হট্টগোল লাগিয়ে ফায়দা লুটা। আর সেই ফায়দা লুটার সেই নরেন্দ্র মোদীকে এখন কাপুরুষ করে দিচ্ছে তার নিজের দেশ মণিপুরের মুক্তিগামী জনতা। মণিপুরের মুক্তিগামী জনতার কণ্ঠে আপনারা কথা শুনেছেন, বিভিন্ন নিউজ থেকে আপনাদেরকে আপডেট করেছি আমি যে মণিপুরে এই মুহূর্তে কি অবস্থা চলছে। যে কোনো সময় মণিপুর ডিক্লেয়ার দিবে স্বাধীন মণিপুর একটি রাষ্ট্র হিসাবে। তাই সেই মণিপুরের সাথে সাথে ভারতের পূর্বাঞ্চলের 7 সিস্টার 7টি রাজ্যই আলাদা হওয়ার ঘোষণার মুখোমুখি অবস্থায় আছে। আর সেই মুখোমুখি অবস্থার কারণে আমরা বাংলাদেশ থাকবো ভালো অবস্থানে, কারণ তারা সেই 7টি রাজ্যের ভিতরে সবকিছু নিয়ন্ত্রণ করতে ব্যবহার করতে চাচ্ছে বাংলাদেশের সব ধরনের রোড ঘাট, রেল, সব বাণিজ্য, সবকিছু বিনা ট্যাক্সে বিনা পয়সা বাংলাদেশকে ব্যবহার করেছে 15.5 বছর। আমরা আর দেব না ভারতকে বিনা ট্যাক্সে বিনা পয়সা বাংলাদেশের এক হাত জায়গা। বাংলাদেশের জনগণ ও সরকারের কাঙ্ক্ষিত বিজয় আসছে, যেটা গত 54 বছরে সম্ভব হয়নি, সেটা সম্ভব হওয়ার ইঙ্গিত অলরেডি মিলছে। কিছু সুখবর আমরা পাচ্ছি। নানান সময় আমরা ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করেছি, আজকে আরেকটু কার্যকর কিছু খবর আপনারা শুনতে পাবেন। দর্শক, 1971 সালে আমরা ভৌগোলিকভাবে স্বাধীন হলেও কার্যত আমরা স্বাধীন হতে পারিনি। ভারতের কাছে আমরা পরাধীন ছিলাম। আমরা পিন্ডির গোলামি থেকে দিল্লির গোলামির মধ্যে পড়েছিলাম। ভারত আমাদেরকে তাদের প্রতিবেশী রাষ্ট্র কিংবা বন্ধু রাষ্ট্র হিসেবে মূল্যায়ন করতো না। ভারত আমাদেরকে তাদের অধীন বা পরাধীন কোনো ভ্যাসেস স্টেট অথবা তাদের কোনো প্রভিন্সের মতো মূল্যায়ন করতো। আমরা পরাধীন ছিলাম। উই ওয়ার সাবঅর্ডিনেট টু ভারত।
তো সেই পরিস্থিতি থেকে উত্তরণ শুরু হয়েছে হাসিনা পালানোর পর থেকেই। এমনকি যখন বিএনপি জামাত ক্ষমতা ছিল তখনও কিন্তু ভারতের পরাধীনতা থেকে আমরা এতটা বের হতে পারিনি, যেটা 5 আগস্টের পর আমরা বের হয়েছি। তো ভারত নানানভাবে আমাদের ডিস্টার্ব করেছে বা করছে, আমাদেরকে ইরিটেট করছে, প্রোপাগান্ডা চালাচ্ছে। তা সত্ত্বেও ডক্টর ইউনূস সরকারের অনবস্থান এবং বাংলাদেশের জনগণের ঐক্যের ফলে ভারত লাইনে আসতে শুরু করেছে। তাদের সুর অনেকটা নরম, তারা চুপসে যাচ্ছে, ষড়যন্ত্র তারা বন্ধ করেনি এবং করবেও না। কিন্তু অনেক কিছুই বাংলাদেশ সরকারের চাওয়া অনুযায়ী তারা করতে বাধ্য হচ্ছে বা বাধ্য হবে। এমনকি ভারতের ভিতরেও এই বিষয়ে জড়ো তৎপরতা শুরু হয়েছে। ভারতের ভিতরেও অনেকেই সরকারের সমালোচনা করছে, ভারত সরকারের, যে তোমরা বাংলাদেশের সাথে কি শুরু করছো, কিন্তু আমাদের ক্ষতি। অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, মেডিকেল ট্যুরিজম, হোটেল ট্যুরিজমের অবস্থা খারাপ, ভিসা দিচ্ছে না। এটা সাময়িক আস্ফালন, কিন্তু ওরা জানে যে বাংলাদেশের লোকজনকে ভিসা না দিলে ওদের 12টা বাজবে। এই জন্য তাদের দেশের ভিতরেও মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশ ইস্যুতে, যার ফলে খবর হচ্ছে যে ভারত বাংলাদেশ বিষয়ে তাদের ফরেন পলিসি কিংবা পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে পারে। এটাই আমাদের জন্য একটা সুখবর যে ভারত বাধ্য হয়ে বাংলাদেশ ইস্যুতে তাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে যাচ্ছে। হ্যাঁ, এখনো ডিস্টার্ব করছে। সর্বশেষ একটা ডেভেলপমেন্ট আপনাদেরকে বলি, বা একটা ঘটনা যে কিভাবে ওরা ডিস্টার্ব করছে। দেখেন, এগুলো নিয়ে বাংলাদেশের জনগণের সোচ্চার হতে হবে এবং তোলপাড় সৃষ্টি করতে হবে। জনগণ যদি সোচ্চার হয়, ভারত এমনিতেই চুপসে যাবে। খবর, ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি, এবং আসলে বদলাতে যাচ্ছে। ওরা বাংলাদেশের ভারতের পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, নইলে ওদের একুলুকু সব হারাবে। ওরা চারদিক থেকে ভারত বন্ধুহীন হয়ে যাচ্ছে। অতএব বাংলাদেশকে হারালে একদিক থেকে চীন মারবে, আরেকদিক থেকে পাকিস্তান মারবে, এরপরে যদি বাংলাদেশও মারে। আপনি চিন্তা করেন 1971-এর পর যা ঘটেনি, এই 2024-এর পর সেটা ঘটেছে, পাকিস্তানি জাহাজ এসেছে। অতএব ইটস ভেরি সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। এবার বাংলাদেশ কিন্তু নতজন নীতিতে ভারতকে ডিল করছে না, সাহসিকতার সাথে, পাকিস্তানকে স্পেস দিয়ে, চীনকে স্পেস দিয়ে। এবার ভারত কিন্তু আসলে সিরিয়াসলি ভয় পাচ্ছে এবং ভয় পাবে, সামনে ঘটনা আরো ঘটবে। ভারতকে আমরা ভয় দেখিয়ে বলে না যে ঘাট ধাক্কা দিয়ে সোজা করতে, এইভাবে সোজা করছি। পাকা আঙুলে ঘি উঠবে, সোজা আঙুলে ঘি ওঠে না। তো বাংলাদেশ সরকার, বাংলাদেশ জনগণ আঙ্গুল বাঁকা করেছে। তার প্রমাণ হচ্ছে পাকিস্তানের জাহাজ বেড়েছে চট্টগ্রামে। ব্যবসা বাণিজ্য হতেই পারে এবং হওয়া উচিত, পাকিস্তানের সাথে ফ্লাইট চালু, নানান কিছু হচ্ছে। বাংলাদেশে ভারত এখন যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তাকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্বকরা পররাষ্ট্রনীতির পুনর্বিন্যাস বলে অভিহিত করেছেন। এই ধরনের পরিবর্তনগুলো বেশিরভাগই দুটি উৎস থেকে আসে। প্রথমটি হলো বাহ্যিক পরিবেশিক পরিবর্তন, যা একটি দেশকে তার অভ্যন্তরীণ রাজনীতির অগ্রাধিকার এবং কৌশলগুলোকে পুনর্মূল্যায়ন করতে বাধ্য করে। পরের দৃশ্যটি ঢাকার পররাষ্ট্রনীতির অভিমুখে নাটকীয় পরিবর্তন অবদান রাখছে, যার প্রভাব নয়াদিল্লির জন্য উল্লেখযোগ্য। এছাড়া হাসিনা বাংলাদেশ ইসলামপন্থী বাহিনীকে নিয়ন্ত্রণে রেখেছেন, ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে আশ্রয় দেননি এবং ভারতীয় বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন। এই সরকার যে বিচ্ছিন্নতাবাদী আশ্রয় দিবে সেটা না। ইসলামপন্থী বলতে যারা গণতান্ত্রিক, যারা ভারতের জন্য থ্রেট নয় বা কারোর জন্য থ্রেট নয়, তাদেরকে কেন নিয়ন্ত্রণে রাখবে? তো ইসলামপন্থীদেরকে নিয়ন্ত্রণে রাখা এটা আরেকটা নতুন নীতি। ভারতের প্রেসক্রিপশনে ইসলামপন্থীদের উপর নির্যাতন করা হয়েছে, এটা এখান থেকে স্পষ্ট। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আপনারা দেখলেন যে ভিডিওটাতে ভারতের সাথে বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে একটা বৈরিতার সম্পর্ক সৃষ্টি হয়েছে এবং ভারত বাংলাদেশের মধ্যে যে একটা যুদ্ধ ভাব লেগে গিয়েছে, সেই বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। দর্শক, এরকম আরও নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ।